কিন্তু একটু আগে ঘরে শান্তনু ঠাকুরের সঙ্গে আমি কথা বলেছি, যে কথাগুলো এখানে বলবো ভেবেছিলাম। যেহেতু আমি ইতিহাসের ছাত্র এবং ওই থেকে আমি নিজে ব্যক্তিগত ভাবে আমার জন্ম হচ্ছে বাংলাদেশে, আর কি এখানে এসেছি। এসে আমরা দেখেছি যেটা আপনারা সকলে জানেন যে নাগরিকত্বের কি সমস্যা। তো আমাদের মনে হয়েছে যে নাগরিকত্ব সমস্যাটা সমাধানটা দরকার, যার জন্য শান্তনুবাবু জানেন যে 14 সালেও কিন্তু একটা নাগরিকত্ব আইন এই গভর্নমেন্ট এনেছিল, একটা ড্রাফট এনেছিল। সেই ড্রাফটের মধ্যে অনেক রকম সমস্যা ছিল, যেটা কিন্তু হুবহু লোকসভায় পাশ হয়ে রাজ্যসভায় পাশ হয়ে আমাদের সমস্যা হচ্ছে। অসংখ্য জানেন উনিকে পাঠিয়েছে সবকিছু আর কি। এই আমার মতো যারা নমশূদ্র সম্প্রদায়ের ছেলেরা রয়েছে বা নমশূদ্রের বাইরেও অনেকে আছে, কিন্তু যারা রিফিউজি, আপনার জেনারেল কাস্টের ছেলেরা আছে, কাপালি সম্প্রদায়ের ছেলেরা আছে। এই সিএ যখন পাস হবে তার আগে নানান রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে এসেছে, কিন্তু সিএটার মধ্যে কি থাকা উচিত কি থাকা উচিত নয়। আমরা এরকম অনেকবার বসে, যতপক্ষে 10 বার 15 বার 20 বার বসে আমাদের সমমতাবলম্বী লোকেদের সঙ্গে চিন্তা ভাবনা করে আমরা একটা চিঠি লিখি। সেটা অসীমবাবুকে বারবার আমি দেখিয়েছিলাম। সেই চিঠিটা আমরা যেটা করেছিলাম, নিজস্ব উদ্যোগে একটা ফান্ড কালেকশন করে আমরা উত্তরবঙ্গের প্রত্যেকটা এমপির বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, তাদেরকে দিয়েছিলাম এই হচ্ছে আমাদের দাবি। সিএটা তো পাস হবে, কিন্তু সিএর মধ্যে এই জিনিসগুলো থাকা চাই। তো ঘটনাচক্রে দেখা গেল যে সিএটা যখন হলো, তাতে করে আমাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা পয়েন্ট সেখানে ইনক্লুডেড হয়েছে আর কি। এবারে কনভেনার আমি আর কি পুরো সমন্বয় মিটিং তখন ডাকি, আমি বারবার বলেছিলাম তাহলে সিএর সমর্থনে আমাদের একটা মিছিল বের করা দরকার। তখন সেই সময় আমাকে প্রমোট করা হয়েছিল। তো এবং আমাদের রিফিউজি সম্প্রদায়ের মানুষরা যেখানে রয়েছে সেই আমাদের জেলাতে আমাকে নিয়ে নিয়ে ঘুরিয়েছিল আর কি। 5,000 লোকের টার্গেট নিয়ে শুরু করেছিলাম আমরা, 30,000 লোকের আমরা জমায়েত করেছিলাম। তো আমি সেটা আজকে এখানে বলার জন্য আমার আসিনি। আমি আজকে কথা শুনে যে কথা বলতে চেয়েছিলাম যে আমি শান্তনুবাবুর সিএ লাগু হচ্ছে না তো উনি যে শুরু করেছে এখন কিছুদিন যাব সিএটা লাগু করবার জন্য, আমি ইতিমধ্যে আমার ব্লকে ঘুরতে শুরু করেছি। কারণ ওই 30,000 লোকের জমায়েত করার পর আমার জেলার মতুয়া মহাসংঘের যারা লোকজন তারা একটা মিটিং এ ডেকে আমাকে ওরা জেলার সম্পাদকের দায়িত্ব দেয়, জেলা সেক্রেটারির দায়িত্ব দেয়। তো সেই সেক্রেটারি হিসাবে আমি ব্লকে মিটিং করছি মতুয়াদের ডেকে ডেকে, এবং শান্তনুবাবু কথা বলছে যে উনিকে নিয়ে আসতে হবে এবং যাতে সিএ লাগু হয় তার জন্য আমাদেরকে একটা বড় জমায়েত করে শান্তনুবাবুর সঙ্গে আমাদেরকে পা মিলিয়ে চলতে হবে। সেখানে গিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্রত্যেক মানুষের কিন্তু একটাই বক্তব্য যে আমাদের একত্রিত হতে হবে। আমরা একত্রিত হতে পারছি না কেন? আমাদের একত্রিত হওয়া দরকার। আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই কেন? রাজনৈতিক ক্ষমতাটা পরে আসবে, সেই কথাটাই আমি বলতে চাই। যে আমি ওখানে মতুয়াদের সমাবেশে গিয়ে যে কথাটা বলি, দেখো ভাই, মতুয়ারা তো কাশি ডাঙ্গা এসব করবে, সব ঠিক আছে, কিন্তু মতুয়াদের যদি ঠিকঠাক পথে চলতে হয় আমাদের দরকার হচ্ছে হরি গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, তার যে শিক্ষা, তার যে বাণী। এবং আমি মনে করি একটা পৃথিবীতে যে কোনো জাতিকে তার দেশকে যদি ঠিকঠাক পথে চলতে হয়, তাহলে আধুনিক একটা জাতি হিসাবে গড়ে উঠতে গেলে যা যা দরকার, হরি গুরুচাঁদ ঠাকুর আমাদের সব কথা বলে গেছে। জয় হরিচাঁদ। শিক্ষার ক্ষেত্রে বাল্য বিবাহ হওয়ার কি কুফল সে সম্পর্কে, মহিলাদের সম্মান দেওয়ার ক্ষেত্রে, গৃহ ধর্মে থেকে গৃহী হিসাবে আমাদের কি কর্তব্য সে সম্পর্কে বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সব কথা কিন্তু হরি গুরুচাঁদ ঠাকুরের বাণীর মধ্যে কিন্তু রয়েছে। তাই আমি বলেছি যে আমাদের সকলের যেটা করতে হবে যে এই কীর্তন করবো, আনন্দ ফুর্তি করবো, তার মধ্যেও হরি গুরুচাঁদ ঠাকুরের বাণী এবং আদর্শ নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে হবে। সেই মতো আমরা যে সত্যি হরি গুরুচাঁদ ঠাকুরকে মেনে থাকি, তাহলে হরি গুরুচাঁদ ঠাকুরের নির্দেশিত পথটা আমাদের চলতে হবে। সেটা বলে দেখা গেল অনেকটা কাজ হয়েছে আমাদের আর কি। প্রত্যেকে বাড়িতে গিয়ে ছেলেপেলে যাতে পড়াশোনা করে সেই উৎসাহটা দিচ্ছেন। কারণ হরি গুরুচাঁদ ঠাকুর তো বলেই গেছেন যে শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা শুধু চাই, শিক্ষা ছাড়াই জাতীয় অন্নগতি নাই। তার প্রথম কথাই সভাগারে বলি আমি, যদি মানব মনে অবিদ্যান পুত্র যেন নাহি থাকে করে, তার দৃঢ় ডাক প্রয়োজনে করিবে দীক্ষা, তবু তাও সন্তানের শিক্ষা। কারণ আজকে রাজনীতি বলি, যা কিছু বলি, অসীমভাবে লেখাপড়া না শিখলে কিন্তু আমাদের উন্নতি হবে না। তাহলে প্রত্যেকটা মানুষ বাড়িতে গিয়ে আমাদের চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়েরা যাতে লেখাপড়াটা শেখে। আর যে কথাটা বলার জন্য ওখানে এসেছিলাম, এই লকডাউনের আগে আমি একটা পরিকল্পনা করেছিলাম যে আমাদের মানুষদেরকে একত্রিত
কিভাবে করা যায় সেটা একটা প্রচেষ্টা, সেটা সিএ একটা ইস্যু বটে, কিন্তু এই ইস্যু নিয়ে বেশি দিন আমরা জাগ্রত থাকতে পারবো না। আমরা চেয়েছিলাম যে শিক্ষা বিস্তার, আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ছোট না করে বলেছি, তিনি 35টি বিদ্যালয় প্রতিষ্ঠা করে যেভাবে পূজিত হন, অত শিক্ষা বিস্তারে হরিপ্রসাদ ঠাকুরের যে ভূমিকা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এত বড় ভূমিকা কোনো মানুষ গ্রহণ করেনি। আমার মনে হয়েছিল যে আমরা রায়গঞ্জ শহরটা সাধারণত জেনারেল কাস্ট লোকেদের বেশি আর কি, রায়গঞ্জ শহরে আমরা একটা সেমিনার করব, সেই সেমিনারের বিষয়বস্তু হবে শিক্ষা বিস্তারে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা। সেখানে আমার জেলার মাধ্যমিক পাশ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার যারা গ্রামে মাতব্বর বলতে আমরা দেশে মাতব্বর শ্রেণীর লোক, যাদের সমাজে ভূমিকা আছে, যাদের কথা মানুষ শোনে, বা পরিবারের যারা বয়স্ক লোক, তাদেরকে ডেকে নিয়ে আসবে। এবং আমি একটা স্পন্সর জোগাড় করেছিলাম, 1000 লোককে জমায়েত করবো, খাবার দাওয়া হবে, এবং সেই অনুষ্ঠানটার উদ্বোধন করবে হচ্ছে শান্তনু ঠাকুর। এটা আমাদের হচ্ছে প্রস্তাব ছিল আমাদের। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হরিচাঁদ ঠাকুরের ভূমিকা শান্তনু ঠাকুর উদ্বোধন করবে, এবং আমাদের যে চিন্তা অচিন্ত বিশ্বাস আমাদের ছিল, ভিসি ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের, এরকম কিছু লোকদেরকে নিয়ে গিয়ে আমরা বক্তৃতা করাবো। তাহলে কি হয়, আমাদের এই উঠতি ইয়াং ছেলেরা আর যারা সমাজে যারা নীতি নির্ধারণ করে থাকে তাদেরকে যদি ডেকে শিক্ষাটা কেন প্রয়োজন সেটা যদি মনের মধ্যে বারংবার করা যায়, তাহলে কিন্তু আমাদের যেটা আজকের বক্তৃতা শান্তনুবাবু বলে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষা ছাড়া তো কোনো কিছু হবে না। তাহলে আমরা যে ইউনাইটেড হবো সবাই শুধু বলছি, কিন্তু ইউনাইটেড আমরা হবো কিভাবে, তা কিন্তু এটা কিন্তু একটা উপায়। আর একটা বিষয় হচ্ছে গ্রামে গঞ্জে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবাই একবার চায় যে শান্তনু ঠাকুর মহাশয় তিনি যেন প্রত্যেক জেলায় জেলায় যান। উনি যদি একবার গিয়ে দাঁড়ায়, আমাদের মধ্যে অনেক দল আছে, মত আছে, সব ঠিক আছে, কিন্তু এটা আজকের দিনে খুব রেয়ার যে শান্তনু ঠাকুর মহাশয়ের যে পজিশন, উনি গিয়ে কোথাও দাঁড়ালে প্রত্যেক মানুষ, উনি যে পার্সোনালিটি, উনি কথাবার্তা, উনি চিন্তা ভাবনা, উনি যে কর্তব্য যা করে যাচ্ছেন, তাতে উনি গিয়ে দাঁড়ালে পরে দাঁড়াচ্ছে কি আমাদের ডিভিশনটা থাকছে না, আমরা সবাই একত্রিত হয়ে যাই আর কি। আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম যে শান্তনু ঠাকুর মহাশয়কে আমি ঘরে ব্যক্তিগত আলোচনায় বলছি, আপনাদের সকলের সামনেও বলছি, আমি আবার বলছি যে আপনার অনেক কষ্টই করছেন, আর একটু কষ্ট করে। আমরা উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে কতগুলো সমস্যা আছে যেটা আপনাদের এখানকার সঙ্গে মেলে না। এখানকার কি আপনারা সবাই শত্রুমত করে একসঙ্গে থাকেন। উত্তরবঙ্গে আমাদের প্রবলেম হচ্ছে, ওখানে আমাদের আরেকটি সম্প্রদায় মানুষ আছে, তারা সিলুক কাস্ট, অসীমবাবু জানে না, তারা আমাদেরকে, যেহেতু আমরাও সিলুক কাস্ট, তারাও সিলুক কাস্ট, আমরা শিক্ষা দীক্ষায়, কৃষিকাজে, চাকরি বাকরিতে, লেখাপড়ায় তাদের থেকে কম্পারেটিভলি আমরা ভালো। এটা নিজেদের মানে অহংকার কথা বলছি না, কিন্তু এটা আমাদের সেলফ অ্যানালিসিস আমরা দেখছি, আত্মসমীক্ষা আমরা দেখেছি। তারা আমাদেরকে প্রচন্ড হিংসা করে। আমরা ওপার বাংলা থেকে যেভাবে এসেছি, চালাই করে এসেছি, যেটা উনি বললেন, আমরা যারা উত্তরবঙ্গের রয়েছে আমরা কিন্তু শান্তিতে নেই, আমরা খুব চাপে থাকি, ভীষণ চাপে থাকি। যখন তখন ঘোরা লিস্টে নাম কাটা যায় আমাদের আর কি। হ্যাঁ, বেঁচে আছি কোনো মতো, তাই আপনারা জানেন যাদের টাকা পয়সা কম তাই উত্তরবঙ্গে জমি জমার দাম কম্পারেটিভ এখানে অনেক বেশি আছে। সেখানে যে শান্তনু ঠাকুর মশাই একবার করে যান, হ্যাঁ, অন্তত বছরে দুবারও যদি যায় আর কি। এই মুহূর্তে যেটা আমাদের দরকার সিএটা লাগু করবার জন্য, সেটা হচ্ছে আমাদের একটা শক্তি দেখানো দরকার। আমরা চাই বাচ্চা না কেন মায়েও দুধ দেয় না। আমি তো বলবো যে লোকসভা এবং রাজ্যসভায় মাননীয় অমিত শাহজি যে ভাষায় ওপার বাংলার হিন্দুদের দুর্দশার কথা যেভাবে বর্ণনা করেছে, এটা কেউ কোনোদিন করেনি কোনোদিন। শান্তনুবাবু তো বলবেনি, তিনি তো আমাদেরই লোক, কিন্তু একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কত মন্ত্রী গেল, কত মন্ত্রী দেখলাম, আমাদের এই দুঃখের কথা এতভাবে যেভাবে নির্দেশটা দেখেছেন এবং যেভাবে বলেছেন, কিন্তু আজকে এমন একটা জায়গা থেকে দাঁড়িয়ে আছে, আমাদের লাগুটাই 21 সালের ভোটের আগেই হতে হবে। তার জন্য শান্তনুবাবু যে অবলম্বনটা করছেন, সেইটাই আমরা বলার জন্য আসছি যে আমাদের ওখানে একটা ডেট হয়েছে, উনি যাবেন, কিন্তু আমি সরাসরি উনির সাথে কথা বলে সেটাকে কনফার্ম করার জন্য মূলত আসা। আর আমি আজকে আবার বলতে চাইছি, এখানে আপনারা প্রচুর লোক রয়েছেন, আপনারা কবি গান শুনেন, ডঙ্কা কীর্তন বাজান সব করেন, কিন্তু হরিপ্রসাদ ঠাকুরের যে বাণী, তার যে আদর্শ, সেটা নিয়ে বোধহয় আমাদের মাঝে মধ্যে আলোচনা, সেমিনার, বক্তৃতা হওয়া দরকার। সেটা না করতে পারলে কিন্তু আমরা বোধহয় পথভ্রষ্ট হয়ে যাব, আমরা বেশি দিন নিজেদেরকে একসঙ্গে থাকতে পারবো। এইটুকুন করে আমি অসীম বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এরকম অবশ্য জায়গায় আমাকে তো বলার সুযোগ দিয়েছেন। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হরিবল।
ধ্বনি দিলে ভালো হয়। অত দূরে থেকে রাত 8টার সময় বাসে উঠে এসে এইটুকু যদি না করতে পারে তখনের দ্বারা চলে তাকে মনে করবে একটা ধ্বনি দেন, ভালো কথাই বলছেন। একটা ধ্বনি। আমিও কথা দিলাম ঠাকুর মশাই গেলে আমিও সঙ্গে থাকবো। না আমরা যাবো জয় হচ্ছে, জয় হচ্ছে। উত্তরবঙ্গে আমরা চাষ করতে যাবো, দেখি ফসল কোন কোন জায়গায় ফলে। কি বল মহাসংখ্যের কথা না বলে সবাই তোমাকে রাখতে হবে। হরিবল, একটা ধ্বনি লাগবে। জয় হরিবল। হা হা হা। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে মনন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি আমি দর্শনকে দুভাগে ভাগ করতে পারি। আমরা এটি করতে বহু সাধু মহাপুরুষের বহু অবতারের জীবনী লক্ষ্য করছি। তারা কেউ যেখানে হাত দেননি, এবার ঠাকুর সেখানে কিন্তু হাত দিয়েছে। বলতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা একটু না বললে ত্রিপূর্ণ থাকে। উনি চেয়েছিলেন একটা দিকে, সেটা উনি পরিপূর্ণভাবে পারেননি। সেটা আমি আগে আলোচনা করেছি। আপনারা ঠাকুরকে ভালোবাসবেন, বুঝে শুনে ভালোবাসবেন, তাহলে দেখবেন যেমন আপনার বাবাকে আপনি ভালোবাসেন, বিশ্বাস করেন, যে যাই বলুন না কেন, বাবা যে আমার বাবা না একেও বলে আপনারা বুঝতে পারবেন। ঠিক ওইরকম ভালোবাসতে হবে। ভালোবাসাটা কিভাবে কেন হবে, ঠিক জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখনই অনেকে বলে ধর্ম কর্ম করে দরকার হয় না, ধর্মে সব গন্ডগোল বাধায়। এখন গন্ডগোল বানানো ধর্ম যদি হয় তাকে তো গন্ডগোল হয়। ধর্ম খুব বেশি আওড়ানো লাগে না, একেবারে ছোট্ট কথার মধ্যে মানুষ, ছোট্ট কথার মধ্যে, একদম ছোট কথা পালনের মধ্যে মানুষ ধার্মিক হতে পারে, তার আধ্যাত্মিক চেতনা তার জাগ্রত থাকে, যেটা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত পরিশুদ্ধভাবে কেউ আর প্রকাশ করতে পারে। সমস্ত জায়গায় মূল জিনিসের চাইতে আলোচনা বেশি, কিন্তু হরিচাঁদ ঠাকুর যেটা বলেছে এতটুকু আবর্জনা নাই। একেবারে রাজহাঁসের কাছে যেমন এক বালতি দুধ দিয়ে সেখান থেকে জলের অংশ দিয়ে ফেলে
ক্ষীরের অংশ ন্যায় করে পৃথিবীতে যত ধর্মীয় মতবাদ আছে পৃথিবীতে একটা বলছি এই পৃথিবী সৃষ্টি হতে হবে তার মধ্যে থেকে যে ক্ষীর আবর্জনা জলীয় অংশ ছেড়ে ফেলে একদম ক্ষীর টুকটুকে হয়ে যাবে এটা বুঝতে হবে যদি বলেন সে কি জিনিস আমাদের পৃথিবীর মধ্যে আমাদের ভারতবর্ষ একটা দেশ ভারতবর্ষের মধ্যে 130 কোটি থেকে 35 কোটি মানুষ আমি শুনছি আমি তো ভুলে গেছি না ছোট এর মধ্যে কি 1 কোটি সন্ন্যাসী হবে হবে না টোটাল 1 কোটি সন্ন্যাসী হবে ধরে নিলাম 5 কোটি সন্ন্যাসী আছে ধরে নিলাম তাহলে 125 কোটি সংসারী তাহলে যে ধর্মের দ্বারা সংসারী মানুষের উন্নয়ন না হয় সে ধর্ম করতে আমি কি করবো খালি সন্ন্যাসীদের করলাম তাহলে 125 কোটি মানুষের মঙ্গল হবে না কল্যাণ হবে না ধর্মীয় এই যে চিন্তা ভাবনা সেটা আমাদের সকলের জন্য তো প্রযোজ্য না হরি ঠাকুর এখানে দেখবেন যে ওরা সন্ন্যাসী হয়ে গিয়ে পাহাড়কে যোগ ধ্যান করে যে শক্তি অর্জন করে সে শক্তি এই 125 কোটি মানুষ যারা এরা সংসারে যদিও তখন 1 কোটি মানুষ ছিল না এই সংসারী মানুষ সেই শক্তি অর্জন করতে পারে কয়েকটা কথা যদি এরা পালন করে কত বড় বান্ধব দেখেছেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কান মুখে নাক সদা সত্য কথা বলে তোমার কি মালা আছে নাকি ওরা ওরা হচ্ছে বহিরঙ্গী অংশ তোমার চুল দাড়ি আছে কি না আছে বহিরঙ্গী ওটা হচ্ছে যে কোনো একটা স্কুলে ভর্তি হলে তার একটা ইউনিফর্ম থাকে এই ঠাকুরনগর এরিয়ায় তো একটা স্কুল নাই একাধিক স্কুল আছে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা একটা পোশাক আছে যাকে বলে ইউনিফর্ম আছে কিনা বাবা ছাত্রছাত্রীদের আছে তো কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় তখন কি পোশাকে কাজ হয় না লেখাপড়ায় কাজ হয় পোশাক পরা ভালো ছবি টবি দিয়ে ব্যাপারকে নিয়ে একটা ছবি খাতায় লাগাই দিয়ে মার্কেটিং হয়ে যায় কেউ যদি মনে মনে ভাবে আমি মোটা মোটা তুলসীর মালা নিয়েছি তিলক চন্দন করেছি আমি প্রশ্ন হয়ে গেছি কেউ যদি মনে মনে ভাবে আমি বড় বড় আচার মালা নিয়েছি চুল দাড়ি লিখেছি বড় বড় হয়ে গেছে ভুল হবে সঙ্গে ভুল হবে ওরা তুমি ওই দলে ওই স্কুলে ভর্তি হয়েছে বলে ওইরকম পোশাক করেছে লেখাপড়াটা ঠিক মতো করছো কিনা সেই অনুপাতে তোমার মার্কস ব্যাপার তাহলে তোমার নারীকে নিয়ে তোমার ব্রহ্মচর্য পালন করে সংসার করতে যত সহজ মনে হচ্ছে অত সহজ না কিন্তু নিষ্প্রয়োজনে নিজের পিতৃধন যে পারমাণবিক শক্তি যার মধ্যে নিহিত যে ম্যাগনেট খুঁজে বেড়ায় না মানুষ ম্যাগনেট তোমার মধ্যে তৈরি হবে এত বড় পাওয়ার তোমার মধ্যে আছে ওই যে বিন্দু বছর আছে বাবার এক বিন্দু তাতেই দেহ তৈরি হয়েছে ঠিক পাও না ডিম্বাণু আর একটা শুক্রাণু ওই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলে স্পার্ম ওভাম ওই দুটো মিলিত অবস্থায় জাইগোট ফর্ম করে দুটো তৈরি হয় তারপরে ভিতরে সেল ডিভিশন আরম্ভ হয় কোষ বিভাজন আরম্ভ হয় ধীরে 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 এইগুলো দেখেন যারা বলে ঈশ্বর বলে কিছু নাই মানে বড়দাত বলে কবর কি চোখ দুধে এই জায়গা হলো কেন চোখ দুধে পিঠিও কি পাবো না মুখখানে এই জায়গা হলো কেন মুখখানে পিঠি লাগানো তাদের ভাত খাওয়া শুকিয়ে দেবো খাও ভাত খাও কি সেটিং করা আরে বাবা এই এত সুন্দর একটা নাটমন্দির তৈরি হয়েছে এর পিছনে ইঞ্জিনিয়ার ছিল না
যে কত বড় নাটবন্দি হবে, কটা পিলার লাগবে, সেই পিলারে কত ফুট বাই কত ফুট তার বেস হবে, তাহলে সেই ছাদটাকে ধরে রাখতে পারবে। প্ল্যান করে দেয় না ইঞ্জিনিয়ার, তাহলে কারো প্ল্যান ছাড়াই দেহটা ওই অন্ধকার ঘরে তৈরি হয়ে গেল। এক জায়গায় যে খাবার দিচ্ছ, জল দিচ্ছ, মাংস খাচ্ছ, ভাত খাচ্ছ, তরকারি খাচ্ছ, কি পাও? এক জায়গাতে মদ, আরেক জায়গাতে জল, ভাত হয়ে বেরোয় যাচ্ছে, মাইনি রে ভাই, আর বাকি মরিয়ে দিচ্ছি। ভুল করে কোনোদিনও প্রস্তাবের দরজায় এখন মানুষের আর যাই ঢোকে না। তোমার এই যে মোবাইল ওটাকে হ্যাং করে, আর কি ব্যবস্থা নেই। কি হয়েছে ভাই, হ্যাং করিস বলে তাহলে ভাই হ্যাং করা বড় ভালো করে চলে না, আমারটাও অনেক সময় চলে না। এই দেহের মধ্যে তো হ্যাং করে না, হ্যাং করে যে মুরগির ঠ্যাং ঢুকে গেল ওই জায়গাতে, তা তো তাই না। চোখ দুটো কোথায় হবে, নাকটা কোথায় হবে, মুখটা কোথায় হবে, দাঁত কয়টা থাকবে, তার ছিদ্র, আবার নাকের ছিদ্রের মধ্যে ছোট ছোট লোম, মানে একেবারে বাতাসের মধ্যে ময়লা আবর্জনা সেকিয়ে ঢুকবে একবারে। এত বড় বান্ধব, আর যে বড়দের দরকার ঈশ্বর বলে কিছু না, এটা প্রাকৃতিক নিয়ম। নিয়ম সব উচ্চারণ করলে এটার নিয়মটা আছে, নিয়ম আছে। নিয়মটা ছাড়া নিয়ম তৈরি হয় হবে? যেখানে নিয়ম শব্দ উচ্চারণ হবে সেখানে একটা নিয়ামক আছে, যে নিয়মটা তৈরি করেছে, তাছাড়া হয় না। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, বেকায়দাও আছে, ঠিক বাবা নেই। একদল ছুটিছে আমাদের সমাজের মধ্যে, তারা ধর্ম মানে না, ফেসবুকে একেবারে বেকায়দা, তাকে কোনোটা দিয়ে বোঝানো যায়। এগুলো কিচ্ছু নাই। এরকম কাগজে জলের উপর দিয়ে হাঁটিয়ে চলে গেল, মহাশিল্পে বিলীন হয়ে গেল, তোমার বাবারে তুমি একটু হাঁটিয়ে জলের উপরে চলে গেল। গুরুচাঁদ ঠাকুর যে ওরা কারণে বসে সিএস মিটকে অস্ট্রেলিয়া দেখালো, মিথ্যে কথা না? এমন পাগল লাথি দিয়ে যে মরা গাড়ি বাসায় দিল, মিথ্যে কথা। তার প্রসাই উঠে দেওয়ার পরে 6 দিন পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতোর সাথে কিনে পাঠাইতে হবে, মিথ্যে কথা। এগুলো সকল মিথ্যে কথা, সাটা। আমাদের সমাজে তথাকথিত কিছু বুদ্ধিজীবী, আমি জানি না ওনার মা বাবা কেমন ছিল, তা আবার শোনা যায়, খবর নিয়ে দেখেছি, ওনার মা বাবা, ঠাকুরমা, ঠাকুর দাদা, ওরা কাউকে যাবো এরকম পাগলকে দিয়ে রামমূর্তি দেখি, মিথ্যে না? আমি তো মাথা চলছে, ফেসবুক তো করেন না, আমারে তো গালাগালি দিয়ে শেষ করে দেয়। এখন যদি চাকরি বলে গোবো, দেবো, নির্বো, আমার 3টে টাইপে উঠেছে, গোবো, দেবো, আর নির্বো করে। বুঝতে পারছি? খালি আমারে কয় নাই, আরো 2 জন লোক করেছে। কেন আমি সব আত্মা, ঈশ্বর এগুলো মানি? হরিচাঁদ ঠাকুর নিজে তার খেলার সাথে বিশ্বনাথকে বাঁচিয়ে দিয়েছিল না, জীবন দান করেছিল, বলে নাই? সাপের লেজ ধরে খেলা করেছিল, সে কচুরি ফুল দিয়ে তাকে সাজিয়েছে, করে না? আছে না? হরিরত্ন রাজার বিয়ে
আশ্রমেতে ওরে ওদের সাইনা ধ্বংস করে দিতে চাচ্ছে। আমার গুরুচাঁদকে এই শিক্ষায় শিক্ষিত হতে বলেছিল। করার জন্য এই সাধু গোসাই পাগলরা যদি না থাকতো সারা ভারতবর্ষে এই মতবাদটা তারা বিচার করত। আমি বিশ্বাস দিয়েছি সেই পাহাড়ের উপরে হরি মন্দির করেছে, সেখানে কোন হরি গোসাই সেখানে গিয়েছিলেন, তিনি বাঘের পিছে সমস্ত ভিলেজে ঘুরে বেড়াতেন, বাঘটাকে নিয়ে বেড়াতো ওই গোসাই। হরিনাম প্রচার করেছে বাঘের পিঠে। তোমরা বড় বড় কথা কাও, বিলের ট্যাক্সি দেখলি ট্যাক্সি করে দৌড়ো। সেই লোকটার মধ্যে কি পাওয়ার তৈরি হয়েছিল, বাঘটাকে পিঠে করে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, হরিনাম প্রচারের সহায়তা করেছে। এই সাধু গোসাই পাগলদের এই বাবা ভক্তিবাদকে তোমরা আঘাত করছো। এরা সংসারী মানুষ, এই সংসারে থেকে এই শক্তি অর্জন করেছে। এইটা ধর্মের মূল তারা রক্ষা করেছে, পিতৃধর্ম। লয়ে নিজনারী ব্রহ্মচারী সত্য বিদ্রোহী হাতে আর মুখে নাম সদা সত্য পরশতী পরপতি প্রভুদেষ্ট শিলে তুমি না তোমারে ডাকিবে। বলছে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। আমি তো এতদিন শুনি খালি সত্য বাক্যের উপরে কি যোগ দিয়েছে। এত
সহজে মানুষ সংসারে থেকে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারে, তার শ্রীহরিকে দর্শন করতে পারে। আমার হৃদকদম তরুণ আমার এই উৎসবে বাপে বসাবো এই তো রাস রাস কি দুটো শক্তির যোগাযোগ, দুটো শক্তির যোগ। শ্রীহরি ঠাকুরের একটা আলাদা রাস মঞ্চই ছিল র আর দন্ত স লিখলে কি হয়? র আর দন্ত স কি হলো? রস। এই দুটো অক্ষরের মাঝখানে একটা আকার দিলে কি হয়? রাস। রসে যখন আকার ধরে রাস বলে যে রস ছিল সেই পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্মের ভিতরে, তিনি মহাকালে আকার ধরেছে, সাধন করেছে। রসে আকার ধরিয়ে রস আকার ধরেছে, সেই পূর্ণ ব্রহ্ম ঘনীভূত হয়ে আকার ধরেছে, নিরাকার নির্ভেদ্য অসীম অনন্ত। রসকে ঘনীভূত করে আকার এসে এই মহামিলনের আমরাও রাসে মিলতে আসি, আমরাও সবার সঙ্গে সবাই মিলনের চিন্তা আসি। সেই আনন্দ রস আর সাধন হয়। কত সূক্ষ্ম কথা অল্পের মধ্যে প্রকাশ করেছে, ভাবা যায়। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিগুণ বসে। কি দয়াল তিনি! আপনারা সংসারে বসে বনে জঙ্গলে না গিয়ে সৃষ্টিকে রক্ষা করে গোলক দ্বারক মানন্দ লীলা মনুষ্যিনী গোপাল দানী নকুল জলক পুত্রের মতো ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে। কয় প্রকারের সৃষ্টি হয় জানেন? তিন প্রকার। কি কি? একটা ব্রহ্মতত্ত্ব, একটা যোগতত্ত্ব, আর একটা ভগবান। ব্রহ্মতত্ত্ব অর্থাৎ সে পরম ব্রহ্ম তিনি ইচ্ছা করলে আমি এক আছি বহু ভব একক বহু শ্যাম, তার ইচ্ছার সৃষ্টি করে গেল। এই জন্য তিনি প্রথম পঞ্চীকরণ করে অর্থাৎ পঞ্চভূতকে তৈরি করলেন। গীতি আকাশ বাতাস আগুন জল মাটি, ওর মধ্যে এই যে হরি বল, এর মধ্যে পঞ্চভূতে